জাতীয় মহাজোট, রয়েছেন বিমল শঙ্কর নন্দ অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র, এবং অনিক কান্তি সরকার বাংলাদেশের নাগরিক চলচ্চিত্র পরিচালক আমাদের সঙ্গে আসবেন। আমি প্রথমেই গোবিন্দবাবুর কাছে যেতে চাই। গোবিন্দবাবু, এটা কি চলছে আজকে? তো আপনার জবাব চায় বাংলাতে না বসে আজকে তো রাস্তায় নেমে, আরে শুনে নিন আপনি শোনার আগেই বেশি বলার চেষ্টা করেন। আজকে এটা কি চলছে? হিন্দু ভাই বোনদের ওপর যে কাজটা হচ্ছে, আর ওখানে মোহাম্মদ ইউনূস ডিনার পার্টি করছেন আর জো বাইডেনের সাথে আলাপচারিতা করছেন। প্রতিবাদ তো আপনাদের ঢাকায় বসে করার কথা। আচ্ছা, এখন কি আপনি শুনবেন না? ওই শুধুমাত্র অবশ্যই শুনবো, আপনাকে শোনার জন্যই আছি। আমি তো ব্যথিত, যদি শুনতে চান আমি তো ব্যথিত। আপনারা হিন্দু মহাজোট বলে আপনি দায়িত্ব পালন করছেন না হিন্দুদের হয়ে। বলুন এবার। আমি যেটা বলি আগে শোনেন, তারপরে কথা বলেন। আপনি তো বললেন এতক্ষণে, বলুন। 1947 সালে যখন ভারত ভাগ হয়, তখন এই চাকমা রাজ্যটা হচ্ছে 98.5% হচ্ছে বৌদ্ধ এবং হিন্দুদের। সেই সময় এটা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, এবং আপনারা সেটা নেন নাই। না নেয়ার কারণে আপনার নেহেরু এই অংশটাকে পাকিস্তানের মধ্যে ঠেলে দিয়ে আজকে আপনারা এই দুরবস্থার মধ্যে করে ফেলেছেন। মানে এটার জন্য নেহেরু দায়ী? আমরা যে এটার জন্য নেহেরু, গোবিন্দবাবু শুনুন, আমি জানি না আপনাকে বলে আপনাকে বিএনপির মাথায় বসিয়ে দেবে, আপনাকে জামাতের মাথায় বসিয়ে দেবে। আজকে দারুণ খুশি, জামাতিরা আজকে আপনার বাড়িতে বিরিয়ানি পাঠাবে, দারুণ। এটার জন্য নেহেরু দায়ী। এরপরে বলে দেবেন এটার জন্য শ্রী চৈতন্য দেব দায়ী, এটার জন্য বাবর দায়ী। আরে এখন হিন্দুদের মার খেতে হচ্ছে কেন, চাকমাদের মার খেতে হচ্ছে কেন? বলুন আপনার মোহাম্মদ ইউনূসকে বলুন। আপনার মোহাম্মদ ইউনূসকে বলার দম আছে? আজকে 47 সালে আপনারা এইটাকে পাকিস্তানের মধ্যে ঢুকাইতেন। আপনাদের কারণে আজকে আমরা এই বিপদের মধ্যে। তো প্রথম কথা হচ্ছে, আপনারা যদি শুনতে চান, আমি একবার আপনাকে একটু থামাচ্ছি। আমি ডিসক্লেমারও চালাতে বলবো, আপনাকে একটু থামাচ্ছি। আমি বিমল শঙ্কর নন্দ এখানে রয়েছেন, ভারত থেকে, কলকাতা থেকে রয়েছেন। বিমল বাবু, যেটা হচ্ছে সেইটা কিছুতেই ইউনূসপন্থী বা জামাতপন্থীরা মানতে চাইছেন না। এই গোবিন্দচন্দ্র প্রামাণিকের মতন মানুষরা মানতে চাইছে না। এটা মানতে হবে তো। মোহাম্মদ ইউনূস দুর্বলতম প্রধানমন্ত্রী বাংলাদেশের। বিমল বাবু, না, এবার একটু থামুন, উনি তারপর তো বলবো। একটু দয়া করে থামুন। প্রথম কথা, এটা অদ্ভুত আপনি যুক্তি দিলেন 1947-এ চট্টগ্রাম হিল ট্রাক পাকিস্তানে চলে গেছে, তার দীর্ঘ ইতিহাস আছে, সে নিয়ে দীর্ঘ আলোচনা আমিও করতে পারি, আমার কিঞ্চিত পড়াশুনো আছে। আপনি কোনোদিন যদি বসেন 1 ঘন্টা আলোচনা 2 ঘন্টা করব। কিন্তু যদি গিয়ে থাকে সেই 98% হিন্দু বৌদ্ধকে আজকে 50%-এ নামিয়ে আনা হয়েছে, ওখানকার ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলে ফেলা হয়েছে, আপনি কি ওটাকে জাস্টিফাই করছেন? এটা জাস্টিফাই করা যায় না। এক, দ্বিতীয় কথা, বাংলাদেশে যে ওখানে শান্তি চুক্তি হয়েছিল, সেই শান্তি চুক্তি বারবার ভায়োলেটেড হয়েছে। আপনারা ওখানে যারা হিন্দুদের লিডার আছেন, তারা সেখানে কি করছেন? আপনারা সেখানে কেন প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেননি? 3 নম্বর, এই যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল, আমি জানি না আপনি ঠিক, আপনার পেশা তো, আপনার সঙ্গে আলাপ হয়নি কখনো। আমি শুধু একটা কথা বলি, এই সরকারটা ঠিক কোন অর্থে সাংবিধানিকভাবে বৈধ সরকার হতে পারে? দেখুন, আমি গত 36-37 বছর পলিটিক্যাল সায়েন্সে অধ্যাপনা করি কলকাতার একটি নামকরা কলেজে। তো আমি যতটুকু জানি, আমি কিছুটা বাংলাদেশের সংবিধানও এখন আমাদের কম্পারেটিভ পলিটিক্সে পড়াতে হয়। আমি জানি যে এই ধরনের সরকার প্রতিষ্ঠা করা যায় না। এখনো পর্যন্ত যদি সংবিধান বলে বৈধ সরকার কিন্তু নির্বাচিত হয়েছিল, তাকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এই রকম সরকারের কোন রকম স্যাংশন বাংলাদেশের সংবিধানে রয়েছে? বরং আমি তো বলবো যে যারা এই কাজটি করেছে, বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী তারা ভয়ঙ্কর অপরাধ করছে। আগামী দিনে তাদের কিন্তু সেই শাস্তির মুখোমুখি হতে পারে। আর সবচেয়ে বড় কথা, এই সরকার, যদি একে আদৌ সরকার বলি, প্রতিষ্ঠা হওয়ার পরে বেছে বেছে হিন্দুদের যেভাবে পদত্যাগ করানো হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, কলেজের প্রিন্সিপালদের, অধ্যাপকদের, তাদের অপরাধ, তারা হয় আওয়ামী লীগ অথবা হিন্দু। এটা ঠিক কোন আইন বলে চলে? এই ব্যাপারে আপনারা কি কোথাও প্রতিবাদ করেছেন? কিচ্ছু করেননি। শুধু তাই নয় বিমল বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছবি, তোফাজ্জলকে নিয়ে যে ছবি, আমি উচ্চারণ ভুল করলে ক্ষমা করে দেবেন বাংলাদেশবাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছবি, সেই ছবি
দেখাবো এই ইলিশ মাছ নিয়ে যে আদিক্ষেতা হচ্ছে, একটি ছেলে